দিল্লি এয়ারপোর্টে নেমেই একটা অঘটন ঘটলো আমাদের সঙ্গে। সেই অঘটনটা কি সেটা আস্তে, আস্তে শেয়ার করব। তবে তার আগে চলুন আমরা ওদের ট্যাক্সি সার্ভিসটার কথা সম্পর্কে আপনাদেরকে বলি। এখানে প্রিপেইড সিস্টেমে ট্যাক্সি সার্ভিস পাওয়া যায়। মানে গভর্নমেন্টের এই সার্ভিসটা আপনাকে একটা বুথে নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য আগে থেকেই প্রিপেইড করে ভাড়া দিয়ে দিতে হবে। ভাড়া নির্দিষ্ট থাকে। তো তারপর আপনাকে স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে হবে। সেই অনুযায়ী যে ট্যাক্সি আপনার গন্তব্যে যেতে রাজি হবে সেই ট্যাক্সিতে উঠে আপনি চলে যাবেন। তো এরকমও হয় যে অনেক ট্যাক্সি আপনাকে রিজেক্ট করে যে না আমি ওইদিকে যাব না। তো এটা আসলে কিছু করার থাকে না। ওরা যখন দেখে যে আপনি বাইরে থেকে এসেছেন ওরা এই সুযোগটা নেয়। তো যাই হোক আমরা তো সুন্দর মতো ট্যাক্সি নিয়ে মাহিপালপুর রোড নাম্বার 5 এ আমরা চলে আসছি। তো হোটেলটা হয়েছে এরকম ওই যে একটা প্রবাদ আছে না বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট ঠিক সেরকম। রিভিউ না দেখে খুব তাড়াহুড়োর মধ্যে আমার হাজবেন্ড হোটেলটা বুক করেছিল। ভেবেছিল মাত্র একটা রাতের ব্যাপার। রাত বলতে ঠিক পুরো রাতও আমরা কাটাবো না। ভোর 5টা কি 4টায় উঠে আমরা একদম রওনা দিব। মানে আধা বেলা আমরা এখানে থাকবো। সেখানে ঠিক শুধু রাতটাই কাটাবো। বাকি পুরো বেলা তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা ঘুরে বেড়াবো। কিন্তু আমাদের একটা ভুলের কারণে, একটা অঘটন ঘটিয়ে ফেলার কারণে পরে আবার আমাদেরকে ব্যাক করে দিল্লি এয়ারপোর্টে যেতে হয়েছিল এবং এই অটোওয়ালা আমাদেরকে আবার মামু বানিয়েছিল। মাহিপালপুর থেকে দিল্লি এয়ারপোর্টের রাস্তা খুবই অল্প। যদিও আসার সময় ঘুরপথে আসতে হয় বলে ভাড়াটা একটু বেশি ছিল, সেটা আমরা জানতাম না। কিন্তু যাওয়ার সময় রাস্তাটা একদম সোজা রাস্তা, তাই যে যাওয়ার সময় 60 থেকে 80 রুপির বেশি ভাড়া হওয়ার কথাই না, কারণ রাস্তা অনেক কম। আর উনি আমাদেরকে সোজা এয়ারপোর্টেও না, একটা শাটল বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। এই শাটল বাস আবার ফ্রিতে এয়ারপোর্টে নিয়ে সব যাত্রীদেরকে নামিয়ে দেয়। দেখতে পাচ্ছেন অনেক ভিড়, সবাই এই শাটল বাস সার্ভিসটা নেয়। তো আমরা চলে আসছি লস্ট অ্যান্ড ফাউন্ড যে সেকশনটা এয়ারপোর্টের সেখানে। তো এখানে এসে আমরা আমাদের যে নির্দিষ্ট ব্যাগটা হারিয়ে ফেলেছি, মানে আমার ছেলের কাঁধে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা আমরা হারিয়ে ফেলেছি এবং ওটা খুঁজতে চলে আসলাম। কারণ এখান থেকে আমাদেরকে ফোন করেছিল যে আমরা কি একটা ব্যাগ ফেলে গিয়েছি কিনা। পরে আমার ছেলে মেয়ে খুব অস্থির হয়ে যায়, ওদেরকে নেমে KFC তে গিয়ে বসেছিলাম। আর এখানে শাহিন অপেক্ষা করছিল, কারণ যে ভদ্রলোক বা যে অফিসার পেয়েছিল উনি ছিল না। উনি আসার পর তারপর আমরা ব্যাগটা পেয়েছিলাম আর তারপর আমরা সবাই মিলে KFC-তে একটু খাওয়া-দাওয়া করলাম। ব্যাগের মধ্যে তেমন কিছু ছিল না। তারপরেও একদম শুরুতেই এমন একটা ঘটনা ঘটে যায়, আমরা খুব ঘাবড়ে গিয়েছিলাম যে যাত্রার শুরুতেই একটা অঘটন ঘটে গিয়েছিল। তো এখানে আবার একটা ভালো ঘটনা ঘটেছে যে আমার কাছে ভাঙতি ছিল না বলে আমি পেমেন্টটা করতে পারছিলাম না। তো একজন ইন্ডিয়ান ভদ্রলোক আমার ভাঙতি যে পরিমাণ টাকা লাগতো সেই পরিমাণ টাকা, মানে রুপি উনি দিয়ে দিয়েছিল। পরে আমার হাসব্যান্ড আসার পর ওর কাছেও ভাঙতি নাই। পরে ও 100 রুপি ওকে দিয়ে দিল। আর আমরা ওর সঙ্গে কথা-টথা বললাম, বলে বিদায় নিলাম, গ্রিটিংস করলাম। তো এই একদম KFC-র উল্টা পাশে মেট্রো স্টেশন। মানে এয়ারপোর্ট থেকে বের হলে আপনি ট্যাক্সি স্ট্যান্ড পাবেন, মেট্রো স্টেশন পাবেন, শাটল বাস স্টেশন পাবেন, সবকিছুই আছে। আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো কিছু করতে পারেন। আর এই মেট্রো স্টেশনে ঢোকার পরও আবার আপনার কাছে যদি লাগেজ, ব্যাগ বা যা আছে সবকিছুর একবার চেকিং হয়, বডি চেকিং হয়, সবকিছু চেকিং হয়। তারপরে টিকিট কেটে আমরা ট্রেনে চলে আসলাম। তো নায়ার সহ্য তো খুব মজা পাচ্ছে। ওরা নায়ার যদি এর আগে মেট্রোতে উঠেছে, স্বচ্ছর এই ১ম মেট্রোতে ওঠা, তাও আবার ভিন দেশে গিয়ে, ভারতে গিয়ে, ইন্ডিয়া বা দিল্লিতে গিয়ে এসে ও মেট্রোতে উঠছে। আর এটা হচ্ছে তো অনেকটা পথ আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবে। একদম বাইরে তাকালে অন্ধকার। তো আমার মেয়ে বলছিল যে মা আমার ভয় লাগছে, যদি এই অন্ধকারের মধ্যে অন্য একটা মেট্রো এসে অ্যাক্সিডেন্ট করে তখন কি হবে। তো মজা করে সে বলছিল, আবার ভয়ের এক্সপ্রেশনও দেখাচ্ছিল। তো যাই হোক কিছুক্ষণ পর যখন মেট্রোটা বের হয়ে একদম দিনের আলো শেষ হয়ে যাচ্ছিল, নিভু নিভু অবস্থায় আসছিল, তখন আবার সে খুব মজা করে দেখছিল। আমাদেরও খুব ভালো লাগলো। এই খুব একটা জার্নি হয়ে গেল। আমরা মেট্রোতে করে চলে আসলাম শিবাজি স্টেডিয়ামে। আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব ইন্ডিয়া গেট। তো ইন্ডিয়া গেট সরাসরি দিল্লিতে মেট্রো করে যাওয়া যায় না। তো আমরা শিবাজি স্টেডিয়ামে নামার পরে আমাদের পেছন পেছন অনেকেই ঘুরছিল এবং বিরাট ভাড়া ওরা হাঁকছিল। তো আমরা তো ইন্টারনেটে ঘাটাঘাটি করেই এসেছি, যেহেতু আমরা অলরেডি কয়েকবার মামু হয়েছি। তো এরপর আমরা ৮০ রুপি দিয়ে ইন্ডিয়া গেট চলে আসলাম। আমাদের হাতে আর খুব বেশি সময় ছিল না। একদম সন্ধ্যা হয়ে যায় অবস্থা। তো আমাদের কাছে আর অন্য কোনো জায়গায় যাওয়ার মতো অপশন ছিল না। আমরা চেয়েছিলাম পুরো দিনটা দিল্লিতে ঘুরে বেড়াবো, কিন্তু ঘুরে বেড়ানোর আর কোনো অপশন ছিল না এবং এখানে শপিং করারও আর কোনো অপশনই নাই। রাত হয়ে যাবে আর খাওয়া-দাওয়া করতে হবে, যেহেতু আমরা আর কোনো কিছু খাওয়া-দাওয়াও করি নাই। একদম প্লেনে যা খেয়েছি সেই অবস্থায় আমরা আছি। তো এখানে বাচ্চারা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলো। আমরা তারপরে এখানে আন্ডারগ্রাউন্ড দিয়ে ইন্ডিয়া গেটের একদম ঠিক কাছে
উঠে যাওয়ার জন্য এরকম আন্ডারগ্রাউন্ড পাস আছে, তো ওয়াকওয়ে আছে। তো ওইটা দিয়ে আমরা চলে আসলাম একদম ইন্ডিয়া গেটের কাছে। এখানে সন্ধ্যা হয়ে যাওয়ার সময় লাইটগুলো যখন অন করে দিল তখন দেখতে খুবই ভালো লাগছিল। ওদের পতাকার রঙের লাইটগুলো সব জ্বালিয়ে দিল, ফোয়ারা এবং সব দিকে লাইট জ্বলে আসলো, এবং অনেকটা রাত হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম আবার অটোতে করে কান্নট প্লেসে। এটাতে এটাকে মোটামুটি গুলশান বনের মতো একটা এলাকা বলা যায়। এখানে অনেক ফুড চেইন শপ আছে। আমরা চলে আসলাম ম্যাকডোনাল্ডসে, কিছু খাওয়া দাওয়া করে নিলাম রাতের জন্য, যেহেতু সারাদিন একদম আমাদের খাওয়া দাওয়া আর হয়ই নাই। তো তারপর খাওয়া দাওয়া মোটামুটি করে আমরা আবার হোটেলে ব্যাক করব, কারণ আমাদের পরের দিন ভোর 4টা থেকে ঘুম থেকে উঠে চলে যেতে হবে এয়ারপোর্টে, কারণ আমাদের পরের দিন কাশ্মীর যাওয়ার ফ্লাইট আছে একদম সকালবেলায়, সকাল সকাল। তো এই কানেক্টিং ফ্লাইটে আমাদের এই অঘটন দিয়েই দিনটা পার করে দিতে হলো। তারপরেও একদিকে একটা অঘটন হলেও আরেকটা ভালো কাজ হয়েছে, যে এখানে একটা ভালো মানুষের সঙ্গেও পরিচয় হলো। তো এই ছিল আমার আজকের ভ্লগ।